রাহুল গান্ধী যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন তাকে একাংশ বিজেপি নেতা কর্মীরা পাপ্পু বলে ডাকতেন, মনে আছে তো? ইমার্জেন্সির পর ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে অনেক রাজনীতিবিদরা সম্বোধন করেছিল বলে অভিযোগ। একসময় পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিল সুব্রত মুখোপাধ্যায়। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসার কথা বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক শিষ্টাচার উল্লঙ্ঘন করে প্রতিপক্ষ নেতা নেত্রীদের কুরুচিকর মন্তব্য করার ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের দেশে। আর সেই রোগ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দলের নিচু তলার নেতা কর্মীদের মধ্যে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান ইসলামের অশালীন মন্তব্য রাজ্য রাজনীতি তোলপাড়। বিশ্বের বহু দেশে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতাবোধ দেখে আমরা সত্যি অবাক হই। সেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি বজায় রাখা হয়, তা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু আমাদের দেশে একাংশ রাজনীতিবিদরা হামেশাই শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে এবং বর্তমানেও করে চলেছে। প্রতিপক্ষের নেতাদের লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার আজকাল যেন টিআরপি বাড়ানোর কৌশল। তাই প্রশ্ন জাগে, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ দিন দিন কেন প্রবল হচ্ছে? রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা বোধের মতো বিষয়গুলো কি একাংশ নেতা নেত্রীদের অভিধান থেকে উধাও হয়ে যাচ্ছে? বিভিন্ন সময় এই ধরনের অশোভনীয় বা অশালীন উক্তি নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হলেও কেন এর থেকে বিরত থাকতে পারছে না রাজনীতিবিদরা? কেন রাজনীতিবিদরা হামেশাই শিষ্টাচারের সীমা লঙ্ঘন করছেন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। দিন দিন কেন হ্রাস পাচ্ছে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা বোধ, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন স্টুডিওতে দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। রয়েছেন শিক্ষাবিদ শ্যামল সাহা এবং রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। নমস্কার, শ্যামল সাহা। আপনাদের দুজনকেই স্বাগত। শ্যামলবাবু, প্রথমে আপনার কাছে আসি। রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ দিন দিন কেন প্রবল হচ্ছে বলে মনে করেন? আর এই যে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা বোধের মতো বিষয়গুলো, এগুলো কি আজকাল অনেকেই ভুলে যাচ্ছেন বা মনে রাখতে পারছেন না? কেন রাজনীতিবিদরা হামেশাই শিষ্টাচারের এই যে সীমাটা উল্লঙ্ঘন করছেন বারবার? তো আমি এই ক্ষেত্রে প্রথমেই বলতে হয়, রাজনীতি হলো কোনো দল বা ক্ষমতার লড়াই নয়। তো রাজনীতিতে আমরা বুঝি মানুষ এবং সাধারণ মানুষ এবং জনগণ কি চায়, এবং রাজনীতিটা এমন একটা জিনিস যেটা আচার আচরণ, সৌজন্যতা এবং সততার প্রতিফলনের একটা বিষয় রাজনীতি। তো রাজনীতি আর শিষ্টাচার যে কথাটা, সেই কথাটার অর্থ তো আমরা সবাই বুঝি, জানি যে সেটা হলো বিনয়, সততা, আমার সহমর্মিতা, সৌজন্যতা। তো এই যে রাজনৈতিক শিষ্টাচার যদি আমরা এই রাজ্যের যারা নেতৃত্ব, না রাজ্য না সারা দেশ এবং বিশ্বের মধ্যে যে সকল নেতা নেত্রীরা নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়েছেন, তাদের অবগত থাকতে হবে যে রাজনীতি শিষ্টাচারটা কি। তো যদি সত্যিকারেরই তাদের মধ্যে এই ধরনের যে রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে জ্ঞান এবং ধারণা থাকে, তাহলে হয়তো বা তারা এই ধরনের কুরুচিকর এবং রাজনৈতিক শিষ্টাচার যে লঙ্ঘন পেরিয়ে যেত না। তো আপনি দেখেছে, আমরা দেখেছি গত বিধানসভায় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কোমরে দড়ি দিয়ে বেঁধে টেনে আনবেন বলেছিলেন। সেটাও তো রাজনৈতিক যে শিষ্টাচার লঙ্ঘন পেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের যে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি আমাদের রাহুল গান্ধী বলেছেন, সেটাও রাজনৈতিক লঙ্ঘন পেরিয়ে গিয়েছে, যে আমাদের প্রধানমন্ত্রীকে পাপ্পু যাদব বলেছেন। তার পরবর্তী সময়ে আমাদের সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেদের মেয়ে জ্যোৎস্না বলেছেন। সেগুলি একজন, আমি মনে করি রাজনৈতিক দক্ষ ব্যক্তিদের কাছ থেকে
সেটা সাধারণ মানুষ আশা করে না। সাধারণ মানুষ একটা দল, রাজনীতি কথাটা হলো একটা কোনো দলের বা ক্ষমতাই সবচেয়ে বড় জিনিস নয় এবং নেতাই বড় জিনিস নয়। সে মানুষ চায়, কি চায়? মানুষ একটাই জিনিসই চায়, যে তাদের কাছ থেকে সততা, সহনশীলতা, দায়িত্বশীলতা এবং জনগণের প্রতি যে দায়িত্বশীলতা, সেটাই মানুষ আশা করে প্রথমত। ওকে, আসছি আপনার কাছে আরেকবার। ডক্টর রায়, আপনার কি মনে হয় এটা দিন দিন প্রবল হচ্ছে কেন, এই যে রাজনৈতিক শিষ্টাচার? আসলে এই রাজনৈতিক শিষ্টাচার নিয়ে সাধারণ মানুষরা কতটুকু চিন্তিত বা কতটুকু ওয়াকিবহাল আছেন, বা কতটুকু এটা নিয়ে সোজা সাপটা কথায় বললে মাথা ঘামান, তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু একাংশ মানুষ আছে, জনগণ আছেন, যারা লক্ষ্য করেন যে আমাদের যারা নেতৃত্বরা, রাজনৈতিক দলের নেতৃত্বরা, যাদেরকে সর্ট অফ আইডল থাকে অনেকেরই রাজনৈতিক নেতৃত্বরা, তারা কি ধরনের শব্দ চয়ন করছে, তারা কি ধরনের ভাষা ব্যবহার করছে তাদের রাজনৈতিক যা বিপক্ষে যারা রয়েছেন তাদের প্রতি। তো সেই জিনিসটা দিন দিন, একটা সময় ছিল আমরা দেখেছি সেই সৌজন্যতাটুকু আমরা উদাহরণস্বরূপও আছে, সেগুলো আমরা পরে আলোচনা করছি, কিন্তু এখন এটা দিন দিন বাড়ছে বলে, এটা প্রবল হচ্ছে বলে মনে হচ্ছে। এটা কেন হচ্ছে? নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডেমোক্রেটিক সেট আপে, পার্টিকুলারলি আমাদের দেশে যেখানে নাকি শ্রেষ্ঠ গণতন্ত্র, পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র যেখানে চালু আছে, সেখানে বিগত বেশ কয়েক বছর যাবতই এই রাজনৈতিক সৌজন্যতার যে একটা পরিমণ্ডল আছে, সেটা অনেকটাই আমার মনে হচ্ছে যে বিষাক্ত হয়ে যাচ্ছে। এটা আজকে আপনি প্রথমেই বললেন, সেটা মানে আংশিকভাবে মানে অনেকটাই সত্য। কারণ বিগত নির্বাচন না, ত্রিপুরা রাজ্যের নির্বাচনও আমরা দেখেছি বিভিন্ন নেতারা যেভাবে নাকি কথাবার্তা বলেন অনেক সময়, সেটা বা সৌজন্যতা মনে হয় যে অনেকটাই মানে এই মানে কি বলবো, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার পিছনে সবচেয়ে বড় যেটা কারণ, সেটা আমার মনে হয় প্রত্যেকটা, আমরা তো জানি আসলে ডেমোক্রেটিক সিস্টেমে যখন নাকি সার্ভাইভাল যখন নাকি এট স্টেক হয়ে যায়, অস্তিত্ব যখন নাকি কোনো দলের কাছে মনে হয় যে বিপন্ন, সেটা রাজনৈতিক দল যদি, কোনো দল যদি ক্ষমতাসীন থাকে বা বিরোধী দল থাকে, যখনই সে ব্যাকফুটে থাকে, তখনই দেখা যায় ওনারা একটু বেশি পরিমাণে এই কাউন্টার, এই অ্যাটাক গুলো করছেন। ঠিক আছে, এটা মানে পার্টিকুলারলি কোনো মানে এরকম মানে ছকে বাঁধা নিয়ম নেই, ফর্মুলা নেই যে ক্ষমতাসীন দল করছে, বিরোধী করছে না, ক্ষমতাসীনও করছে, বিরোধীও করছে, সেটা পার্টিকুলার কোন একটা সময়ে করছে, কোন একটা পরিস্থিতির মধ্যে করছে। কারণ কি, আলটিমেটলি মেইন অবজেক্টিভ তার পালে হাওয়া তোলা। আমি পার্সোনালি যেটা মনে করি। তো ত্রিপুরা রাজ্যে যদি আপনি 2018 সালে একটা নির্বাচনের সময় আপনি লক্ষ্য করে দেখেন, অমরপুরে বামপন্থী এক মহিলা কি মন্তব্য করেছিলেন, সেটা আমি এখানে বলে নাম বলছি না। তো এ অবস্থা কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, যখন নাকি কোনো পার্টি মনে করবে যে বেসিক্যালি যে হয়তো অবস্থাটা হয়তো একটু নিজের পালে হাওয়াটা বেশি লাগাতে হবে, বা হয়তো বা এরকম হতে পারে নেতা যখন নাকি নিজের পজিশন একটু বিপন্ন থাকে, তার পালে নিজস্ব হাওয়া দেওয়ার জন্য কিন্তু এরকম দলে প্রুভ করছে না, সে কিন্তু বলছে। এরকম অনেক নেতাও আছে, কংগ্রেস পার্টি বলুন বা বিজেপি পার্টি বলুন, দলের লাইনের বাইরে কিন্তু কথা বলছে, অনলি বেসিক্যালি টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন এন্ড বেসিক্যালি ফর হিজ অর দ্য সার্ভাইভাল অফ হিজ পার্টি। হ্যাঁ, সেটা তার বিরোধী দল হতে পারে, ক্ষমতাসীন দল হতে পারে। মানে এখানে আমরা যদি বলি যে এটা একটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য, এক্স্যাক্টলি। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে মানে আপনি এখন লক্ষ্য করে দেখুন না, মুখ্যমন্ত্রীকে যিনি কথাটা বলেছেন, হু নো হিজ বেসিক্যালি আইডেন্টিটি, এবং যে পরিস্থিতিতে যে ত্রিপুরা রাজ্যের এখন যে অবস্থা, যে কথাগুলো বলেছে, ঠিক আছে, কারো কারোর মানে কোনো একটা সেকশন অফ পিপল একটা রিজেন্টমেন্ট থাকতেই পারে, আপনার বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, এবং অভিযোগ থাকলে মানে রুলিং পার্টি বিরোধী পার্টিকে প্রশ্ন জিজ্ঞেস করবে না বা প্রশ্ন ছুড়বে না, এগুলো ডেমোক্রেটিক স্ট্রাকচার এটা অ্যালাউ করে। বাট দেয়ার আর সাম মানে বাউন্ডারি লাইন,
যেমন সীতাকে যেমন একটা বাউন্ডারি লাইন একটা লক্ষণ রেখা ক্রস করা উচিত না। লক্ষণ রেখাটা আমরা ইদানিং কালে লক্ষ্য করছি সেটা মানে ওপেন ফিল্ডে না, আমাদের ভারতবর্ষে পার্লামেন্টেও দেখি বা অ্যাসেম্বলিতেও দেখি মাঝে মাঝে এই লক্ষণ রেখা কিন্তু পার হচ্ছে, এবং দিস ইজ নট গুড থিং। আমার মনে হয় টাইম হ্যাজ কাম মানে এই লক্ষণ রেখাটাকে আবার সবাই লক্ষণ রেখার পিছনে যাওয়ার। আমার ব্যক্তিগত আপনি যেটা বলছেন যে ডেমোক্রেটিক আমাদের যে স্ট্রাকচার বা আমাদের এই যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা এই কথাটা বলছি, এই গণতান্ত্রিক বা গণতান্ত্রিক যে অধিকার, আমার রাইট টু স্পিচ, এটাও কি কোনোভাবে আমরা মানে এটার অপব্যবহারে কি আমরা করছি বেসিক্যালি, বা আমরা বলতে নেতা নেত্রীরা করছে কি তাদের প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য? কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে গণতান্ত্রিক এই অধিকারটাকেও অপব্যবহার করছে। হ্যাঁ, সে তো অনেক সময় আমরা করছি। কারণ কি দেখুন, রাইট টু স্পিচ ইজ এ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, এটা এনশ্রাইন্ড ইন আওয়ার কনস্টিটিউশন। কিন্তু আমি যা খুশি তো বলতে পারি না। আপনি যা খুশি বলতে পারেন, সেটাও আবার সংবিধানে বলা হয়েছে, বাট উই ফরগেট দিস থিং। পরেরটা আমরা ভুলে যাই, এখন পরেরটা ভুলে যাই। ঠিক আছে, রাইট টু স্পিচ আমি যা খুশি বলতে পারি, আমি যা কিছু বলতে পারি না, যাতে যা দেশের সংহতি, সার্বভৌমত্ব, ঠিক আছে, তারপরে আপনার কি যে বলছিলাম যে সাম্প্রদায়িকতা, ঠিক আছে, এগুলো দেশের অখণ্ডতাকে যেগুলো নাকি বাধা সৃষ্টি করে, এমন কিছু তো আমরা বলতে পারি না। এটা তো বেসিক্যালি আপনি রাইট টু ইনফরমেশনের ক্ষেত্রে এগুলো কেউ যখন নাকি আপনার রাইট টু ইনফরমেশন যখন নিয়ে এসছে, তার কয়েক গ্রুপ জায়গা আছে যেগুলো নাকি বিধিনিষেধ আরোপ করা হয়েছে কোন জায়গায় রাইটটা আমি যেমন ইনফরমেশন চাইতে পারি আর কোন ইনফরমেশন গুলো আমি দিতে পারি না। ঠিক আছে, তো সব ইনফরমেশনে কিন্তু সব সময় দেওয়া যায় না। ঠিক আছে, ইট ডিপেন্ডস অন দ্য টাইম। ঠিক আছে, এটা এখন সবচেয়ে বড় ব্যাপারটা যেটা আমি পার্সোনালি ফিল করি, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি ইফ ইউ লুক এট আওয়ার এডুকেশন সিস্টেম, ইউ উইল সি দ্য ভ্যালু এডুকেশনটা আমাদের দেশে এই যে মূল্যবোধ শিক্ষাটা যেটা আছে না, সেটা কিন্তু দ্রুত হ্রাস পাচ্ছে। মরাল এডুকেশনটা, ভ্যালুজ এডুকেশনটা, এটা এখানে ভ্যালুজটা তো এমনিতে মাপা যায় না, ইটস বেসিক্যালি সাবজেক্টিভ। আপনি যেটাকে মূল্যবোধ মনে করছেন, এটা মূল্যবোধ মনে করছি না। কিন্তু পলিটিক্যাল যারা নাকি মাস্টার্স আছে তাদেরটা চোখে লাগছে। কারণ কি, এছাড়াও অনেক জায়গায় কিন্তু অনেকে আমরা কিন্তু উল্টোপাল্টা কথা বলি। আমরা যখন নাকি আমার যে নিজের কাজটা যেটা আছে, যে সৌজন্যতা, এভরিবডি হ্যাজ সাম কোড অফ কন্ডাক্ট। আমি পার্সোনালি ফিল করি, আপনি এখানে বসেছেন কাজ করতে, আপনার একটা কোড অফ কন্ডাক্ট আছে, আমি এখানে কথা বলছি, আমার একটা কোড অফ কন্ডাক্ট আছে। ঠিক আছে, এই কোড অফ কন্ডাক্টটা পলিটিক্যাল পার্টির যারা নেতারা আছেন, যারা বড় নেতা আছেন বা ছোট নেতা আছে, বড়দেরকে দেখে ছোটরা শিখছে, বড়রা বলছে তাই ছোটরাও এখন বলার সাহস পাচ্ছে। এখন ওই কোড অফ কন্ডাক্টটা, এটা প্রত্যেকটা পার্টিরই উচিত কি বলতে পারি কি বলতে পারি না, এটাকে একটা ট্রেনিং বা একটা লেসন বা সব পার্টিরই নেওয়া আছে। আমি এটা বলছি না যে ক্ষমতাসীন জোটকেই করতে হবে, বিরোধী দলকেও নিতে হবে। ঠিক আছে, আসলে দিস ইজ বেসিক্যালি আমার মনে হয়, যেহেতু এটা নিয়ে কথা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা নিয়ে, অনেক জায়গায় কথা হচ্ছে, কারণ যেটা নাকি নির্বাচনের সময় আমরা প্রচন্ড দেখি। আমি সেই বিষয়টা তো আসবো, নির্বাচনের সময় সেটা কেন বাড়ে সেই বিষয়টা তো আসবো, কিন্তু তার আগে আরেকটা জিনিস, এই যে যেটা বলছিলেন যে বড়রা বলছে ছোটরা বলছে, একটা এই যে লক্ষণ রেখা তো আপনি বলছিলেন, কিন্তু একটা তারপরেও একটা কোনো একটা জায়গা আজ থেকে কয়েক বছর আগে বা কয়েক দশক আগেও আমরা দেখেছি যে সমপর্যায়ের যারা নেতা নেতৃত্ব বা তার যে যতটুকু তার পদ, সেই পদের যারা আছে তাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে বলছে, ব্যক্তিগত আক্রমণ না করলেও পলিটিক্যাল আক্রমণের মধ্যে কিছু কিছু ব্যক্তিগত কথা চলে আসছে, সেটা ছিল। কিন্তু আজকাল আমরা যেটা দেখছি যে ধরুন একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভীষণ কুরুচিকর মন্তব্যে বা একটা অশোভনীয় অশালীন মন্তব্যে যেটাকে আক্রমণ করা হচ্ছে, তো সেইগুলো সেটা ফেসবুক পোস্টই হোক বা সেটা কোনো রাজনৈতিক সভাতে ভাষণের মাধ্যমেই হোক বা সেটা কোনো সংবাদ মাধ্যমে বসেই হোক, সেইগুলো যে হচ্ছে এখন বর্তমানে কি ওই যে বলছিলেন যে মানে পালে হাওয়া বাড়ানোর জন্য, এখানে সর্ব আপনার কি মনে হয়, এটা কি ওই যে আমরা যেটা বলছি যে বর্তমানে আজকের সমাজে যেটা ভাইরাল কথাটা খুব বেশি প্রযোজ্য, খুব সহজেই ভাইরাল হয়ে যাওয়া যায়, খুব সহজেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাওয়া যায়, এভাবেও জনপ্রিয় হওয়া যায়, মানুষ যেটা আপনি বললেন যে খুব সহজেই চিনে যায়, এটা কি একটা পথ হিসেবে বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে? আসলে ব্যাপারটা হলো, আমাদের রাজ্যের যে যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর একটা মন্তব্য করেছেন, উনি ভেবেছেন হয়তো নিজেকে জাহির করা বা আমি আমার পরিচয়টা রাজ্যের ক্ষেত্রে একটা প্রচার করা, না হলে তো এই রাজ্যের যে বুদ্ধিজীবী মহল
আমি মনে করি বুদ্ধিজীবী মহল এই ধরনের কুরুচিকর মন্তব্যে ওনার যে ব্যক্তির যে গুডউইল বা ব্যক্তির যে একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি সেটা হ্রাস হয়ে যাচ্ছে কুরুচিকর মন্তব্যে। তো এটা আসলে এই ধরনের মন্তব্য দিয়ে ও নিজে মনে করছে, ভাবছে যে আমি একটু টপে উঠে গেলাম, হয়তো তার মধ্যে শিক্ষাগত যে মূল্যবোধ, সেই মূল্যবোধ বা যে রাজনৈতিক যে শিষ্টাচার, যে সে একটা কি পোস্টে আছে, সেটা তার যে পোস্টের যে একটা মূল্যায়ন, এটা হয়তো সে বুঝতে পারছে না তার পোস্টের যে কতটুকু অবমূল্যায়ন সে নিজেই নিজেকে করেছেন। তো সেটা এখন ফেসবুক পোস্টের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এই যে একটা জ্বর উঠেছে ওর বিরুদ্ধে, এই যে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে সেটা অশুভনীয়। সে যে মন্তব্য করেছে সেটা মেনে নেওয়া যায় না, এই ধরনের মন্তব্য। কারণ রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে শুধু সে না, আর থেকে আরো বড় বড় অনেক নেতৃত্ব। দেখুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে 1999 সালে যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, আমাদের উনার খুব কাছের নেতা বা ঘনিষ্ঠ নেতৃত্ব প্রমোদ মহাজন, উনি সোনিয়া গান্ধী সম্পর্কে বলেছিলেন যে সোনিয়া গান্ধী যদি প্রধানমন্ত্রী হতে পারেন, মনিকা লেভিনস্কি কেন হতে পারবেন না। তো উনি আমেরিকার ক্লিন্টনের সঙ্গে একটা যে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। এটা আমাদের দর্শক বন্ধুরা যারা জানেন না তাদের অবশ্যই একটু বলতে চাইবে এখানে বিস্তারিত করে। মনিকা লেভিনস্কি কে ছিলেন? উনি ছিলেন যে প্রাক্তন, যে আমেরিকার প্রাক্তন প্রধানমন্ত্রী বিল ক্লিন্টনের সাথে যিনি যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে একটা অভিযোগ উঠেছিল। ওনার সঙ্গে তুলনা করা হয়েছিল সোনিয়া গান্ধী। হ্যাঁ, সোনিয়া গান্ধীকে। সেই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, উনি ওনার কাছের ঘনিষ্ঠ নেতৃত্ব হওয়া সত্ত্বেও উনি এই কথার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন যে সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের প্রচার করা ঠিক না, এই ধরনের কথা বলা নিষিদ্ধ, এটা ভুল, এটা তোমার ভুল হয়েছে, এটা তোমাকে ভুল স্বীকার করতে হবে। অটল বিহারী বাজপেয়ীজির কথায় উনি প্রমোদ মহাজন এবং ভুল স্বীকারও করেছিল ওই সময় 1999 সালে। তো এটা কিন্তু আসলে একটা রাজনৈতিক যে শিষ্টাচারের মধ্যে যে অটল বিহারী বাজপেয়ীজি যে কাজটা করেছিল সেটা কিন্তু শিষ্টাচারের মধ্যে রেখেই করেছে। কিন্তু আরো বহু জায়গায় দেখা গিয়েছে যে আমাদের এই সিদ্ধার্থ শঙ্কর রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন উনি এই নলিনী সেন একজন মন্ত্রী ছিলেন। ওনার পরলোক গমন করার পর উনি বলেছিলেন যে বিধানসভায় বামেদের 26 জন বিধায়ক ছিলেন এবং উনি তখন শোক প্রস্তাবের জন্য সভাকে সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে বলেছিলেন যে দাঁড়াতে। তখন 26 জন বিধায়কের নেতৃত্বে ছিলেন প্রয়াত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ওই সময় জ্যোতি বসু নেতৃত্ব দিয়েছেন। জ্যোতি বসু বলেছেন না, আমরা দাঁড়াবো না। কারণ একটাই, যে আমাদের মতভেদ ছিল, তাদের মধ্যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের দল এবং তাদের মধ্যে যে আদর্শগত যে পার্থক্য, সেই পার্থক্য ছিল, তার জন্য দাঁড়াবো না। পরবর্তী সময়ে যে এটা বুঝেছে উনি যে অ্যাকচুয়ালি এটা আমাদের ভুল হয়েছে, তার জন্য আর পরবর্তী সময় সেটা নিয়ে আর বেশি কথা বলেননি উনি। তো এই ধরনের শিষ্টাচার লঙ্ঘন এবং শিষ্টাচারকে বজায় রেখে কাজ করেছেন। আমি গতকালকেও আমরা দেখেছি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই যে আমাদের গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ে যে 26 জনকে যে ধর্ম বেছে বেছে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ড ঘটানোর পরবর্তী সময়ে আমাদের যে ভারতীয় কেন্দ্রীয় সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর করেছিলেন এবং অপারেশন সিঁদুর মাধ্যমে যে পাকিস্তান যে সন্ত্রাসের ঘাঁটিগুলিকে একদম তছনছ করে দিয়েছিলেন, এর পরবর্তী সময়ে সর্বদলীয় বৈঠক ডেকে কপিল সিব্বালকে ওই দলের প্রতিনিধি দলের নেতা বানিয়ে উনি বিভিন্ন দেশে পরিক্রমণে যে পাঠিয়েছিলেন, সেই অপারেশন সিঁদুর নিয়ে কথা বলার জন্য। উনার কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধি দিয়ে যখন উনি ঘুরে আসছেন, গতকালকে ওনার রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন। তো এটাও আমরা দেখেছি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কাজটা করেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় আবার রাজনৈতিক শিষ্টাচার দিনের পর দিন, যতই দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, রাজনৈতিক যে শিষ্টাচার সেটা লঙ্ঘিত হচ্ছে এবং এই যে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে। কারণ
আমাদের যে রাজনীতি এবং শিষ্টাচার তার সম্পর্কে যদি আমরা সেই জিনিসটা যদি আমরা সবাই তার যে মূল্যবোধ সেই যে রাজনৈতিক শিষ্টাচারটা কি সেইভাবে যদি আমরা সমস্ত বিধানসভাই কোন আর আমাদের সাংসদই বলি সেখানে যদি আমাদের রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে আমরা জানি তাহলে প্রত্যেকটা নেতা নেত্রী এবং এটাকে মেনে চললে রাজনৈতিক যে একটা সুস্থ পরিবেশ সেখানে গড়ে উঠবে এবং এই সুস্থ পরিবেশ যখন গড়ে ওঠে তখন রাজ্যের হোক দেশের হোক সমাজের হোক তখন ডেভেলপ হবে সমাজ নিয়ে মানুষ নিয়ে জনগণ নিয়ে প্রত্যেক নেতা নেত্রী কথা বলতে পারবে। ওকে আমরা স্যার আপনার কাছে আসছি স্যার সঞ্জয় স্যার এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে ধরুন 1999 সালের অটল বিহারী বাজপেয়ী যখন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন বা প্রমোদ মহাজনের যে ঘটনাটা দল বুঝেছে বা প্রধানমন্ত্রী বুঝেছে বা দলের নেতৃত্বরা বুঝেছে তারপর বলার পর উনি ক্ষমা চেয়েছেন। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই যে যখন রাজ্যের এই যে সম্প্রতি যে ঘটনাটা ঘটে গেল আমরা যখন দেখছি নেতৃত্বরা বিভিন্ন ধরনের এইসব ধরনের উক্তি করছেন সেখানে সবাই করছেন সামাজিক মাধ্যমে করছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন এবং যেভাবে দাঁতের ডাক্তার দাঁত ফেলে অনেক টাকা রোজগার করেছে এই ধরনের বক্তব্য করা হয়েছে সেখানে শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীকে নয় উনি কোনো একটা দলের মুখ্যমন্ত্রী নন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে রিপ্রেজেন্ট করছে দেশের দরবারে বিশ্বের দরবারে। এখন শুধু ওনাকে নয় ইভেন কি দাঁতের যে ডাক্তার বা ডেন্টাল যে ফ্র্যাটার্নিটি যে রয়েছে ওনাদেরকেও কিন্তু বেসিক্যালি অপমানিত করা হয়েছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে সেখানে দলের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনার মনে হয় এবং দলের যে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন নেতৃস্থানীয়রা রয়েছেন তাদের এই মুহূর্তে কি করা উচিত বলে আপনার মনে হয়? মানে দল কোন দল মানে এই সম্প্রতি যে ঘটনাটা বেসিক্যালি তো যিনি করেছেন উনি তো একটা দলের মুখ্যমন্ত্রীর নামে করেছেন উনি মুখ্যমন্ত্রী আরেক দলের না যিনি করেছেন ওনার দলের কি আচ্ছা করা উচিত? দেখুন যেহেতু উনি দলের একটা পজিশনে আছেন একটা পদে আছেন এখন দুটো জিনিস আছে। এখন যেহেতু বেসিক্যালি আমরা এখানে আছি বেসিক্যালি আই ডোন্ট নো দ্য রিয়েল পিকচার। এখন ইফ হি ইজ ইনস্ট্রাক্টেড বাই দ্য পার্টি টু স্পিক ইন দিস ওয়ে তার দল যদি তাকে বলে থাকে তুমি এই লাইনটা ফলো করো তাহলে তো হি হ্যাজ ডান অ্যাকর্ডিংস উইথ দি বেসিক্যালি উইশেস অফ দ্য লিডার্স অফ দ্য পার্টি তাহলে সেখানে তো দল দাঁড়াবে না ওনার পাশে দল এখন আর এসে ওনাকে বলবে না ঠিক আছে। আর যদি উনি যে কাজটা করেছেন বেসিক্যালি সবারই কথা বলার একটা সুন্দর মানে এটা সৌন্দর্য বোধ আছে ঠিক আছে। এটা মানে এখন যদি সেই সীমাটা লঙ্ঘন করে দ্বারা কংগ্রেস পার্টিও নিশ্চয়ই হয়তো সেটা চিন্তা করা উচিত ঠিক আছে তার সঙ্গে কথা বলা উচিত why he spoke in this way for the time being হয়তো ওনারা হয়তো এখন হয়তো ওকে প্রোটেকশন দিচ্ছে ঠিক আছে। এখন যদি there are some শুভবুদ্ধি সম্পন্ন প্রচুর লোক সব দলেই আছে ঠিক আছে সবাই যে খারাপ কথা বলে তা না ঠিক আছে। অনেক ভালো লোক কংগ্রেস পার্টিতেও প্রচুর ভালো লোক আছে কমিউনিস্ট পার্টিতেও প্রচুর ভালো লোক আছে বিজেপিতেও প্রচুর ভালো লোক আছে ঠিক আছে। দোজ হু ডু নট টলারেট দিস টাইপ অফ বেসিক্যালি কমেন্টস। আমাদের প্রাইম মিনিস্টারকেও ওই যে মধ্যপ্রদেশের এক এমপি কে একবার উনি ইয়ে করেছিলেন স্ট্রিকচার দিয়েছিলেন ইউ ক্যান নট স্পিক দিস ওয়ে ঠিক আছে। তো সুতরাং এটা প্রত্যেকটা দলই তার একটা সেট করা উচিত যে কতটুকু যেতে পারে। আমার মনে হয় ইন দ্য ডেজ টু কাম এটা হয়তো এখন হয়তো যেহেতু মানে শাসক দল থেকেও যেভাবে আক্রমণ বা সামাজিক মাধ্যমে যেভাবে আক্রমণ বা যে প্রতিবাদ যেটা উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম বক্তব্যের পরে তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়তো কংগ্রেস পার্টি হয়তো ভেবেছে ঠিক আছে let the situation become fast আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় কংগ্রেস পার্টি শুড থিঙ্ক and should make him understand যদি ওদের বক্তব্য না থাকে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ কারোর বিরুদ্ধেই করা উচিত নয় সেটা আপনি যত বড় নেতাই হন বা ছোটই হন কেন উনি রাজনৈতিক কথা বলতেই পারেন এভরিবডি হ্যাজ দ্য রাইট টু স্পিক। এখন মুখ্যমন্ত্রী হোক বা শাসক দলের হোক বা সরকারের যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ ওনার যদি পছন্দ না হয়ে থাকে উনি বলতে পারেন তা খণ্ডন করতে পারেন ওনার মতামত রাখতেই পারেন। কিন্তু আপনি একদিকে লক্ষ্য করে দেখুন রাজনৈতিক সৌজন্যতা আজকে মুখ্যমন্ত্রীকে যেটা দেখতে পেয়েছেন আপনি বিভিন্ন স্তরে যদি আপনি যান সমাজের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন আপনি জানি কয় প্রশাসনিক স্তরে যান সেখানেও আপনি গেলে দেখবেন যে সবাই রাজনৈতিক আপনার কি জানি কয় সৌজন্যতা বোধ যেগুলো জল রাখছে না। কোনো জায়গায় কোনো অধ্যক্ষকে সঙ্গে ওনারা খারাপ আচরণ করছেন বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করে দেখেন ঠিক আছে। এটা বেসিক্যালি টাইম টু টাইম
এটা চেঞ্জ হচ্ছে, তার রূপ, তার আকার, তার ধরন, তার প্রকৃতি, এটা সম্পূর্ণভাবে চেঞ্জ করছে। এবং ওই একটাই কারণ আমি ব্যক্তিগতভাবে দেখি, যখন নাকি দেখবেন যে কারোর বা কোনো দলের বা কোনো গ্রুপের মানে ব্যক্তিগত বা সমষ্টিগত কোনো উদ্দেশ্য যখন সাধিত হচ্ছে না, তখন এই ধরনের মানে কিছু মানে অসৌজন্যমূলক কাজ, এগুলো ভয় সৃষ্টি করে বা একটা ত্রাস সৃষ্টি করা বা জনমতে একটা ভয় সৃষ্টি করা, বা কিছু বলে নিজের পক্ষে লোক টানা, বা সে ভাবে না যে যেটা নাকি কংগ্রেসের যে ভাইস প্রেসিডেন্ট বলছেন, উনি যেটা বলছেন, হি শুড থিঙ্ক যে আমি যে বলছি কথাটা, হোয়াট উড বি মাই লোকাল স্ট্যান্ড, আমার লোকাল স্ট্যান্ড পায়ের নিচে মাটি কোথায় আছে আমাকে, আমার হাউ মেনি পিপুল নোজ মি বেসিক্যালি। এখন যখন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি যখন একটা কথা বলবো, একদম ছোট লোক একজন যদি আপনি যদি কথা বলেন, হয়তো মানে সমাজ কতটুকু গ্রহণ করবে সেটা ভাবা উচিত। ঠিক আছে, আমি এখন প্রধানমন্ত্রী সম্পর্কে যদি কিছু বলে দেই, আই হ্যাভ এ রাইট টু স্পিক, আমি বলে দিলাম, কিন্তু তাতে কি হবে, এটা দেখা যাবে বেসিক্যালি আমার যে ম্যাচুরিটি হয়নি, আমার যে সংস্কার হয়নি, সেটাই প্রমাণ করবে। আমি বারবার একই কথা বলি না, প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক বা যে কোনো নেতৃত্ব হোক, আমার যদি কোনো ধরনের মতবিরোধ থাকে বা আমি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি বা আমার দল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা কোনো একটি জাতিগোষ্ঠী বা কোনো অংশের মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে আমার যে প্রতিবাদ করার যে ধরন, সেটাও তো আইন মেনে, গণতান্ত্রিক দেশে সেটা আইন মেনেই হতে হবে। সেটা নিশ্চয়ই এমন ভাবে হবে না যে আপনার সম্মানহানি হবে। সেখানে মুখ্যমন্ত্রী সম্মানহানি হবে, প্রধানমন্ত্রী সম্মানহানি হবে, বা তাদের যে ছবি আছে সেই ছবি কোনোভাবে বিনষ্ট হবে। তো সেটা তো নিশ্চয়ই হতে পারে না। সেটা শুধু আজকে সাম্প্রতিক ঘটনা নয়, যে কোনো ঘটনার ক্ষেত্রে বলছি। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি, আমাদের বিধানসভাতে আমরা দেখেছি কেউ ন্যায়দণ্ড নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আহমেদাবাদে বা কোথাও রাজীব ভাই আমাদের রাহুল গান্ধীর বিরুদ্ধে একটা ঠিক সেম কেসে একটা কেস হয়েছিল। এটা আমি জানি না কেসটা এখন কোন পর্যায়ে আছে, ঠিক আছে। তো সুতরাং দিস থিংস হ্যাপেন। এখন আমরা হয়তো অনেক সময় কিছু বলে দিই, রাফাল কেনার সময় একটা কি কথা উনি বলেছিলেন, এক্স্যাক্টলি আই এম নট এবল টু রিকালেক্ট। তো যাক, এই যে জিনিসগুলো আছে, আমার মনে হয় পার্সোনালি আমি মনে করি যে সবারই একটা এই যে সংস্কারটা দরকার। পলিটিক্স যারা করেন তাদেরকে সবাই খুব কাছ থেকে দেখছে এখন। কারণ কি, ইন ইন্ডিয়া বেসিক্যালি নাও আপনি এখন বেসিক্যালি আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে সমস্ত এলাকায় পলিটিক্স ইজ বেসিক্যালি এ ওয়ে অফ সার্ভাইভাল। আমার ত্রিপুরার মতো রাজ্যে আপনি যদি ইফ ইউ গো টু দ্য মহারাষ্ট্র, আপনি হয়তো এতটা দেখবেন না। বা যদি আপনি যদি পশ্চিমবঙ্গে যান, যেখানে এভরিথিং ইজ লিঙ্কড টু দ্য পলিটিক্যাল পাওয়ার্স, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যেটা নাকি সরাসরি যুক্ত, ওইখানকারই দেখবেন যে মানে রাজনৈতিক সৌজন্যতা, রাজনীতিবিদদের যেখানে ইনভলভমেন্ট বেশি, সেখানেই কিন্তু দেখবেন আপনার সৌজন্যতাটা একটু আমরা মনে হচ্ছে সেখানে একটু সাফার করছে আমার মনে হয়। সেটাই বলছিলাম যে আমরা তো অবশ্যই আমাদের বিধানসভাতেও দেখি কখনো ন্যায়দণ্ড নিয়ে পালিয়ে যাচ্ছে কেউ, কখনো বা অশালীন বা অশোভনীয় অঙ্গভঙ্গি করা হচ্ছে বিধানসভাতে, পবিত্র বিধানসভাতে দাঁড়িয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন করা হচ্ছে? ওই যে আপনি বললেন যে যারা পায়ের নিচে জমি হারিয়ে ফেলছে বা সমর্থন, জনপ্রিয়তা হারিয়ে ফেলছে, তারা কিছু একটা করে মানুষের কাছে যেতে চাইছে। আর এটা কি সাধারণ মানুষের কাছেও কি এটা খুব গ্রহণযোগ্য? শাসক দলেরও কিন্তু একটা ভূমিকা আছে আমার মনে, পার্টিকুলারলি আমি মনে করি শাসক দলেরও উচিত তার বিরোধী দলের লোকের কথা শোনা। ঠিক আছে, ইউ মাস্ট গিভ সাম স্পেস, যাতে আপনার যারা বিরোধীরা আছে তারা যেন মানে ওদের বক্তব্যটা বলতে পারে। ইউ মাস্ট লিসেন, ঠিক আছে। এবং কিছু কিছু কথা আছে যেগুলো নাকি মানে সবাইকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত, ও কি বলতে চাচ্ছে। ঠিক আছে, এখন যদি আপনি বলতেই না দেন তাহলে সেটা কি করে হবে? তাহলে তো বেসিক্যালি যেটা নাকি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, যেটা দেখেছি, হাসিনার ক্ষেত্রে যেটা দেখেছি, দিস ইজ এ ফ্যাক্ট। হাসিনা ডিড এ ভেরি গুড জব, আই পার্সোনালি ফিল। কিন্তু ওই যে দীর্ঘদিন যাবৎ সুস্থভাবে নির্বাচন হচ্ছিল কিনা, বা জামাত বা শিবির ওদেরকে যেভাবে নাকি মুসলিমদের মৌলবাদী শক্তিদেরকে উনি প্রকাশ্যে সুযোগ দিয়েছেন, এই সমস্ত কারণেই তো উনি উৎখাত হয়েছেন। তো বিরোধীরা উচিত, শাসক দলের উচিত, শাসক দলের যারা কর্মীরা আছে, নিচুতলার কর্মীরা আছে, ওদেরকেও নিয়মিত ট্রেনিং দেওয়া উচিত, ওদের ওয়ার্কশপ করা উচিত যে হোয়াট দে ক্যান স্পিক, হোয়াট দে ক্যানট। আপনি হয়তো এখন মুখ্যমন্ত্রীকে যে ওটা যিনি বলেছেন, নিশ্চয়ই কাজটা মানে কি বলছিলাম যে খুব মানে দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। এবং কংগ্রেস পার্টি তারাও নিশ্চয়ই ব্যাপারটা দেখবে আমার মনে হয়।
তো এখন আমি যেটা বলছি যে শাসক দলও কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন ওনারা অনেক জায়গায় অনেকভাবেই কথা বলেন, ঠিক আছে, এগুলো আমার মনে হয় ওদেরকে একটু, হয়তো শাসক দলে যারা আছে তারা হয়তো আমার প্রতি হয়তো অন্যরকম ভাবতে পারে, বাট দিস ইজ অলসো ফেইট কমপ্লিট। এই সৌজন্যতাটা সবারই রাখা উচিত, সবাই দে শুড গিভ দেম ট্রেনিং, যে ইউ ক্যানট গো আপ টু আ সার্টেন লেভেল, ঠিক আছে, এরপরে কিন্তু দল আলটিমেটলি দলের ভাবমূর্তি খুব একটা বেশি ভালো হয় না এইসব ধরনের কোনোদিনও হয় না। আলটিমেটলি দেখুন, ধরুন এখন অন দ্য লং রান এটা দলেরই বোধ ক্ষতি হয়, তবে নিঃসন্দেহে। ওকে, আমরা কিছুক্ষণ আগে যেটা শুরু করেছিলাম, আমি এর কাছে আসি আগে শ্যামলবাবুর কাছে। শ্যামলবাবু, এই যে নির্বাচনের সময় আমরা দেখি কিছু বিধিনিষেধ থাকে, সেখানে কিছু বা সেরকম বিধিনিষেধগুলো যদি উল্লঙ্ঘন হয় তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করা যায়, কিন্তু সারা বছর বিভিন্নভাবে নির্বাচন ছাড়া বাকি সময়গুলোতে বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে দেখি এখন ব্যক্তি আক্রমণ চলছে, তাতে কি খুব বেশি রাজনৈতিক ফায়দা হয় কি? এই ব্যাপারে আমি দু একটা উদাহরণ দিয়ে আপনার কাছে বলছি যে নির্বাচনী কাজে দেখা গেল অনেক সরকার প্রতিপক্ষ আছে, সরকার আছে, প্রতিপক্ষ তারা কি করছে দেখেন, সরকারের পক্ষে যারা আছে যে সে ধরো নির্বাচনের কাজে ব্যস্ত, বিএলও বুথ লেভেল অফিসার, তারপরে আপনার বিএলও সুপারভাইজার, তারপরে আপনার এসি ইনচার্জ, তারা নিরপেক্ষভাবে কাজ করে, সেটাই নিয়ম, নির্বাচনী নিয়ম। তো আমরা সেই ক্ষেত্রে দেখি কোনো অত্যুৎসাহী যে সকল বিএলও বা যারা খুব সরকারের পক্ষ হয়ে মানে সরকারের কাছে যেতে চায় বা তারে পরিচিত করতে চায় যে আমি খুব সরকারের কাছের লোক, সেই ক্ষেত্রে কিছু কিছু কাজ দেখা যায়। এরকম উদাহরণ হিসেবে আমরা দেখেছি কিছু কিছু বিএলওরে সাসপেন্ড করেছে, এবং চাকরিজীবী এবং গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার সার্ভিস হোল্ডার, তাদেরকেও দেখেছি যে সাসপেন্ড করেছে। পরবর্তী সময়ে সাসপেন্ড উঠেছে কিনা এখনো ওঠে নাই, কিন্তু এই ধরনের নিরপেক্ষতা নিয়ে যারা কাজ করে সেই ক্ষেত্রে যখন আমি উৎসাহী হয়ে আমি নির্বাচনের কাজে আমাকে দেখাবার জন্য বা কারোর সঙ্গে উৎসাহ করার জন্য আমি কোনো নেতার কাছে ভালো হওয়ার জন্য আমি এই কাজগুলি করছি, সেগুলির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এবং এই ক্ষেত্রে কিছু কিছু কাজও করেছে, অনেক লোককে সাসপেন্ডও করেছে, সাসপেন্ডও করেছে আমি বলছি। তো এই ক্ষেত্রে এই যে সকল ব্যক্তিগণ এই নিরপেক্ষতা এবং বিধিনিষেধের মধ্যে রয়েছেন তারা নিরপেক্ষভাবে কাজ করাটা ভালো সাধারণ মানুষ মনে করে, কিন্তু এই ক্ষেত্রে তো সরকারের পক্ষে যিনি কাজ করছেন এবং প্রতিপক্ষ যারা রয়েছেন তারা তো কাজগুলি দেখছে, তারা হয়তো রিপোর্ট করছে, রিপোর্টের ভিত্তিতে এভিডেন্সের মাধ্যমে ওরা ওদেরকে সাসপেন্ড করে নিয়েছে। কিন্তু আজকের যে রাজনৈতিক শিষ্টাচার, সেই শিষ্টাচার সম্পর্কে একটা আমাদের যে দার্শনিক প্লেটো, বিখ্যাত একজন দার্শনিক প্লেটো বলেছিলেন যে একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে যেখানে সরকার ন্যায়পরায়ণ সেখানে আইন অনাবশ্যক, যেখানে সরকার দুর্নীতিপরায়ণ সেখানে আইন নিরর্থক। যে এই কথাগুলি এই কারণে বলছি, সরকার যখন ন্যায়পরায়ণ সেখানে তো আইনের দরকারই হয় না। তো এই কথাটাকে সবাই তো স্মরণ করে এবং যার গা সরকার পক্ষে আছে বিপক্ষে আছে, আমরা রাজ্যের যে জনগণ, বুদ্ধিজীবী মহল, সাধারণ মানুষ, তারা কি চায়, তারা একটা সৌজন্যতামূলক সততা এবং সততা নিয়ে কাজ করুক। নেতৃত্ব হলেই চলবে না, তার মধ্যে সততা থাকতে হবে, তার মধ্যে শিষ্টাচার হতে হবে, সব দিক দিয়ে সততা, বিনয়ী হতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের সমাজের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে, আমাদের রাষ্ট্রের উন্নতি হবে। তো এই জিনিসগুলি আজকে ভাবতে হবে, যারা নাকি রাজনীতিতে অংশগ্রহণ করে, রাজনীতি যারা করে, তারা এগুলি ভাবতেই হবে যে রাজনৈতিক শিষ্টাচারগুলি কি করলে আমাদের নিজের জন্য ভালো, ব্যক্তির জন্য, সমাজের জন্য ভালো, রাজ্যের জন্য ভালো, আমাদের রাষ্ট্রের জন্য ভালো, এই জিনিসগুলি তাদের ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে একদম। এই যে উনি বললেন, আমি একটু বলছি কথা, সেটা হলো দেখুন, এই এখন আপনি রাজনীতিতে কারা আসছে, হু আর কন্টেস্টিং দি ইলেকশনস। আপনি কয়দিন আগে দেখবেন, আপনি যদি সবার ব্যক্তিগত রেকর্ডটা দেখবেন, ঠিক আছে, রিপোর্টে দেখা গিয়েছে মানে অনেক দলেই কিন্তু যারা নির্বাচনে লড়ছে ওদের ক্রেডেনশিয়ালটা আপনি লক্ষ্য করে দেখবেন, আচ্ছা, অনেকের বিরুদ্ধেই আপনার কি জানি কয় বেসিক্যালি ক্রিমিনাল অফেন্সের চার্জ রয়েছে।
তার মানে কি এখানে তো আমি যদি এরকম একটা যাদের এরকম ট্র্যাক রেকর্ড আছে ওদেরকে যদি আমার দল থেকে নির্বাচনের জন্য আমি যদি অ্যালাউ করি, তো হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট দ্য পলিটিক্যাল ডিসেন্সি উড এক্সিস্ট? ঠিক আছে, দিজ আর বেসিক্যালি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা বুদ্ধিজীবীদের কথা বলছিলেন, এই যে বেসিক্যালি দ্যাট দে শুড বি ডিসকার্ডেড, এটাও তো আমরা বলতে পারি। অনেক জায়গায় প্রথম দিকে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এর বিরুদ্ধে অনেক কথা হয়েছে, কিন্তু বেসিক্যালি এখন আমরা উই হ্যাভ টেকেন ইট অ্যাজ গ্র্যান্টেড। কারণ কি, এখন ইন্ডিয়াতে বেসিক্যালি পলিটিক্স, রাজনীতিটা এখন কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে। আগে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক ভালো লোক কোন একটা কনস্টিটিউয়েন্সি থেকে উনি নিজের মানে করিশ্মা, নিজের পার্সোনাল গুডউইলে জিতে আসতে পারতেন, কিন্তু এখন আপনি একটা মিউনিসিপ্যালিটির কমিশনারও জিততে পারবেন না আনলেস এন্ড আনটিল ইউর পার্টি বেসিক্যালি অ্যাপ্রুভস দিস থিং। তার মানে কি, তার মানে কমার্শিয়ালাইজেশনের ফলে আপনার এই যে ব্যাপারটা আছে না, এত জটিল হয়ে গিয়েছে, তা আপনি বুঝতে পারবেন না যে পলিটিক্যাল যে ডিসেন্সি যেটা নাকি লস হচ্ছে, ওয়েদার ইট ইজ বেসিক্যালি মানে ডিজাইন প্ল্যান প্রোগ্রাম কিনা এটাও আপনি বলতে পারছেন না। মানে সাধারণ পাবলিক বেসিক্যালি আর না বুঝে উঠতে পারছে না ওয়েদার ইট ইজ এ প্রি-ডিজাইন, প্রি-ডিটারমিন্ড অর নট প্রি-ডিটারমিন্ড, নট স্পন্টেনিয়াস কিনা। সো লট অফ থিংস আর দেয়ার। তো আলটিমেটলি যেটা দিনের শেষের কথা আমি পার্সোনালি মনে করি, যারা নাকি এটা দিয়ে আপনি ইট ইজ এ শর্ট টার্ম পলিসি, ইউ ক্যান গেইন সাম। ঠিক আছে, মমতা ব্যানার্জিও কিন্তু এতে ফেল করেছিল। ঠিক আছে, তো বেসিক্যালি একটা শর্ট টার্ম পাবলিসিটি হয়, শর্ট টার্ম একটা সেখানে হয়ে যায়, কিন্তু লং টার্মে আপনি দল এবং কোন ব্যক্তি দীর্ঘদিন, ওই ব্যক্তি তার নিজের দলের দীর্ঘদিন টিকতে পারবে, নিজের পজিশনটাকে নিয়ে যেতে পারবে না, দল তার মানে দেশের ক্ষেত্রে উপরে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, বিজেপিতে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ীর মতো লোক ছিল বলেই ওনারা 89 সালের 2 থেকে সিটটাকে বাড়িয়ে আজকে প্রায় মানে এখন মানে আজকে অনেকদিন যাবত 11 বছরে নরেন্দ্র মোদী সরকার বা প্লাস আমাদের অটল বিহারী বাজপেয়ী 99 এবং এতদিন সরকার করে এসেছে। সুতরাং মানে বেসিক্যালি ইউ নিড দ্য লিডারশিপ টু স্পিক। আমি পার্সোনালি মনে করি যদি কোনো দলকে যদি আপনার দলের মানে পার্টিকুলারলি দলের যিনি নেতা, হি নিডস টু ড্রাইভ দ্য কার ভেরি এফিসিয়েন্টলি, এবং তার জন্য এফিসিয়েন্টলি করতে গেলে পলিটিক্যাল ডিসেন্সি তার থাকতেই হবে। এটাকে যদি আপনি অ্যাভয়েড করে যে আই উইল রান বেসিক্যালি এরকম পলিটিক্যাল ডিসেন্সি নষ্ট করে কাউকে উল্টো পাল্টা বলে, বা বেসিক্যালি তার মধ্যে তো আজকে একটা মুখে আক্রমণ করেছেন, দিস ইজ বেসিক্যালি সাইকোলজিক্যাল অ্যাটাক। ঠিক আছে, কিন্তু কালকে যে আপনি পলিটিক্যাল বা ফিজিক্যাল অ্যাটাক করবেন না কি করে বোঝা যাবে? ঠিক আছে, সুতরাং এটাও তো মানে বেসিক্যালি ওয়ান টাইপ অফ ভায়োলেশন। ঠিক আছে, তো এখন টাইম হ্যাজ কাম ফর এভরি লিডার, এভরি পার্টি টু অ্যাক্ট অন দিস ইস্যু। আমার মনে হয় পার্টিকুলারলি এটা দে মাস্ট গো ফর এ চেঞ্জ। আর অবশ্যই সেখানে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে শিষ্টাচারের কথা আমরা বলছি সেটা সবাইকেই বজায় রাখার কথা ভাবতে হবে। শুধু জনপ্রিয় হলেই চলবে না, জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে। আর একটা শেষ জায়গায় আমরা আপনাদের মতামত চাইবো যে আমরা আসলে বেসিক্যালি রাজনীতিবিদদের কাছ থেকে সাধারণ মানুষরা কি মোটামুটি ভাবে কি চায়, শাসক হোক বা বিরোধী নেতৃত্ব হোক, মানে মানুষ কি চায়? মানুষ কি এই ধরনের বক্তব্য, বড় বড় কথা বা বিরোধী পক্ষের মানে প্রতিপক্ষের জন্য খুব অশোভনীয় বা কুরুচিকর এসব ধরনের মন্তব্য চায়, নাকি রাজনীতিবিদদের কাছে বা নেতা নেতৃত্বদের কাছে মানুষের চাহিদা অন্য জায়গায়, অন্য কিছু? মানুষ চায়, মানুষ একটাই জিনিসই চায় যে আমাদের সমাজ ভালো থাকুক, যেই নেতা নির্বাচিত হোক ওনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি মানুষ চায় যে আমার সমাজ ভালো থাকুক এবং সৌজন্যতা থাকুক এবং সততা থাকুক, বিনয়ী হোক, মানুষের জন্য যেন কাজ করে, সামাজিক কাজ, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, অর্থাৎ মানুষের জন্য কাজ করলে পরে উনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে এমন কিছু নেতৃত্ব পলিটিক্যাল আছে যারা নাকি নিজের ব্যক্তিত্ব বা ক্যারিশমায় অনেক সময় উনি বিধানসভা থেকে নির্বাচিত হয়ে যায়। তো এই ধরনের কাজ করার ফলেই কিন্তু ওনারা এই ধরনের নির্বাচিত হয়। প্রতিটা মানুষের জন্য ভাবতে হবে, প্রতিটা সমাজের জন্য ভাবতে হবে। এই যে সমাজগুলির যে উন্নতি, সমাজগুলির উন্নতি করার ফলে এরকম উদাহরণ হিসেবে আমরা দেখেছি গত
আমাদের প্রয়াত সুরজিৎ দত্ত যে মহাশয়, উনি প্রথমে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব পেয়ে উনি ওনার সমাজের জন্য, এলাকার জন্য যে কাজকর্ম করে গেছেন, হ্যাঁ, উনি কিন্তু ওই এলাকা থেকে দীর্ঘদিন উনি নির্বাচিত হয়ে গেছেন। তো আমি বলবো যে মানুষ একটাই জিনিস চায়, যে ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে ওনার একটা যে ফাংশন, যে মেন ফাংশন, বিশেষ করে ওনাকে যে মানুষ ভালোবাসত সমাজের, যে উনি সমাজের দরিদ্র মানুষের কথা ভাবতেন। ওনার যে সমাজটা কি দূষিত হচ্ছে না, সমাজটা আমার মুক্ত পরিবেশে আছে, সেই জিনিসগুলি নিয়ে উনি ভাবতেন। শিক্ষায় যতটুকুই উনি শিক্ষিত হোক না কেন, হায়ার এডুকেশন যতটুকুই না নেক না, উনি কিন্তু সমাজের জন্য যে কাজগুলি করে গেছেন, মানুষ কিন্তু তার কথা আজও বলে। তো এইভাবে আজকে মানুষ, সাধারণ মানুষ এবং জনগণ এমন একজন নেতৃত্বই চায় যে নাকি সমাজের জন্য ভাবে, মানুষের জন্য ভাবে, এবং সৌজন্যতা, সততা, বিনয়ী, এবং যে ধরনের, যে আমার দাদা বলেছেন যে ক্রিমিনাল, দ্যাট মিনস আজকে মুখে বলেছে, কিছুদিন আগে যে প্র্যাকটিক্যালি যদি কিছু হয়ে যায়, সেই ধরনের যদি হয়ে যায়, সেগুলি আগে থেকে ভাবা উচিত। আমি মনে করি মানুষ এমন একজন লোককে চায় যে নাকি সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ধারণা তার মধ্যে থাকতে হবে, এবং রাজনৈতিক শিষ্টাচারগুলি মেনে চললেই সেগুলি পারবে। এবং আজকে আমি রাজ্য বিধানসভায় বলুন না কেন, রাজ্য বিধানসভায় যদি আমি প্রতিপক্ষের কথাগুলিও শুনি, প্রতিপক্ষের কথা বলার সুযোগ দেওয়া হোক, এবং তাদের কথা এবং আমাদের সরকার পক্ষের কথা বলা হোক, সবগুলি যদি আমরা রাজনৈতিক যে একটা সুষ্ঠু পরিবেশ থাকে, সেগুলি মানুষের এই জায়গাতেও রাজনৈতিক একটা সুস্থ পরিবেশ তৈরি হোক। এই পরিবেশ থেকে আপনার কি মনে হয়, মানে এই যে সময় ফুরিয়ে যাচ্ছে আমার, মানে কি মানুষ কি চায়, সাধারণ মানুষ? আমরা সাধারণ দেখুন, শুনুন, মানুষ চায় যে বেসিক্যালি নেতা নেত্রীরা তাদের কথাটা শুনুক। কতটুকু করতে পারবে সেটা জানে না। আপনি যদি শুনেন, আপনি যদি একটু বেসিক্যালি কেয়ারিং হন, মানুষ এরকম লোককেই চায় আমার মনে হয়। আপনি যদি আপনার একটু দরদ থাকে, আর আপনার মধ্যে যদি একটা সেবা দেওয়ার মানসিকতা থাকে, যদি দম্ভ না থাকে, হ্যাঁ, ঠিক আছে, তো তাহলে মানুষ এরকম লোককেই চায়। আমার মনে হয় আর কি, মানুষ মানুষের জন্য দাঁড়াতে হবে, এটাই শেষ কথা। মানবতার জয় হোক। যারা এই স্লোগান নিয়ে যারা নেতৃত্বে এসেছে, তারা দে উড ডেফিনেটলি বি সাকসেসফুল। এটা আমার পার্সোনাল একটা অপিনিয়ন। হ্যাঁ, ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আছে খুব সুন্দর আলোচনা করলেন, আলোকপাত করলেন। অবশ্যই রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যতা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনাদের মূল্যবান বক্তব্য রাখলেন, অসংখ্য ধন্যবাদ। ডক্টর রায় আপনাকেও, সৌরভ আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ একটা জটিল সমস্যা বটে, যা বিভিন্ন কারণে ঘটে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রকে দুর্বল করে, কারণ এটি রাজনৈতিক নেতাদের বিশ্বাসযোগ্যতাকে কমিয়ে দেয় এবং জনগণের মধ্যে রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে সন্দেহ তৈরি করে। এই সমস্যাটিকে মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, যেখানে ব্যক্তিগত আক্রমণকে উৎসাহিত না করা হয়। শিষ্টাচার সমাজ থেকে শেষ হয়ে গেছে বা জীবন থেকে চলে গেছে বলা ঠিক হবে না। এখনো শিষ্টাচার আছে বলে সমাজ আছে। তাই রাজনৈতিক নেতৃত্বরাও সেই শিষ্টাচার বজায় রাখলে তা দেশ ও দশের জন্য উত্তম। আমাদের দেশে ও রাজ্যে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা আগামী দিন কি রূপ নেয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।